শেষ ট্রেনটা এত লেট করবে বুঝতে পারিনি। হাত ঘড়িতে তাকিয়ে দেখি 12টা বাজে। এই প্রবল ঝড় বৃষ্টির রাতে এটা হওয়ারই ছিল। রেল লাইনের সামনে নাকি একটা বড় মোটা গাছ পড়ে গেছিল, তাই এত দেরিতে ট্রেনটা ছাড়লো। আজ ট্রেনটা ছাড়বে আশা ছিল না আমার। যাই হোক, এবার চাপাডাঙ্গা পর্যন্ত পৌঁছতে পারলেই বাঁচি। ভাগ্যিস ছাতাটা সঙ্গে ছিল আমার। ছাতা মাথায় দিয়ে এগোতে থাকলাম সামনের দিকে। এই ঝড়জলের রাতে কোনো রিক্সা পাবো না আমি নিশ্চিত, তাই আর রিক্সা স্ট্যান্ডের দিকে না গিয়ে সোজা পথ দিয়ে চলতে থাকলাম। কিছু দূর এগিয়ে জনমানব শূন্য ফাঁকা রাস্তায় হাঁটছি। হঠাৎ কানে একটা আওয়াজ এলো, ও বাবু, চা খাবেন নাকি? সামনে তাকিয়ে দেখি একটা চায়ের দোকান। যা বাবা, এই চায়ের দোকানটা আবার কোথা থেকে উদয় হলো? আগে তো দেখিনি কখনো। একটু অবাকই হলাম। অবশ্য না দেখারই কথা, শেষবার চাপাডাঙ্গায় গিয়েছিলাম এই পথ দিয়ে, তা প্রায় 1 বছর আগে। হয়তো নতুন দোকান করেছে লোকটা, কিন্তু এত রাত অবধি দোকান খুলে রেখেছে। কোনো খরিদ্দার নেই, খরিদ্দার তো দূরের কথা, কোনো জনমানব পর্যন্ত নেই। এই ঝড়জলের রাতে দোকান খুলে রেখেছে ভেবে একটু অবাকই হলাম। হয়তো এই দোকানেই থেকে যাবে আজ রাতে। হ্যাঁ দাদা, 1 কাপ চা দিন তো। বেশ গরম গরম দেবেন বুঝলেন, বড্ড শীত শীত করছে। আগে বাবু, এখনই বানিয়ে দিচ্ছি। এতক্ষণে বৃষ্টিটা থেমেছে। মাথাটা মোছা হয়নি। পকেট থেকে রুমালটা বের করে মাথাটা মুছে নিলাম। আমার আবার সর্দির ধার, মাথায় জল বসলেই বেদম কাশি শুরু হবে। এই নেন বাবু আপনার চা। বাহ, বেশ দারুণ বানিয়েছো চাটা। চায়ের দোকানের লোকটা কোনো জবাব না দিয়ে একটা মিচকে হাসি হাসলো। তারপর বলল, তা বাবু, এই ঝড় বৃষ্টির রাতে আপনি কোথায় যাচ্ছিলেন? চাপাডাঙ্গায়। কি বলছেন বাবু? সে তো এখনো অনেক দূরের পথ। আপনি হেঁটে পৌঁছাবেন কি করে? তাই তো ভাবছি। আচ্ছা ভাই, চাপাডাঙ্গায় পৌঁছাবার কোনো শর্টকাট নেই? চায়ের দোকানের লোকটা আমার এই কথা শুনে একটা মিচকে হাসি হাসলো, যেন সে আমার মুখ থেকে এই কথাটা শোনার অপেক্ষায় ছিল। হ্যাঁ বাবু, আছে তো। খেয়াঘাট। খেয়াঘাট? সেটা আবার কোন দিকে? আমি তো রাস্তা চিনি না, কিভাবে পৌঁছাবো সেখানে? আরে বাবু, আপনি চিন্তা করতেছেন কেন? বেশি দূরের পথ নয়। আপনি আপনি এই সামনের পথ ধরে গেলেই দেখতে পাবেন খেয়াঘাট। সেখানে দেখবেন একজন নৌকা নিয়ে বসে আছে। আপনি তার নৌকায় উঠে পড়বেন, সে আপনাকে চাপাডাঙ্গায় পৌঁছে দেবে। এত রাতে কেউ নৌকা নিয়ে খেয়াঘাটে বসে থাকবে? মজা করছো আমার সাথে? আরে বাবু, আমি আমি ছোট মানুষ, আমি আপনার সাথে মজা করব কেন? আপনি খেয়াঘাটে গিয়ে দেখবেন ওখানে নিবারণ খুঁড়ো বসে আছে তার নৌকা নিয়ে। এত রাতে সে একাই দাঁড় টানে সেই ফেরিতে। বলছো? তবে ঠিক আছে, গিয়েই দেখা যাবে। শুধু বৃষ্টিটা আবার না এলেই বাঁচি। আকাশটা তো আবার ধরে আসছে, কি যে হবে কে জানে। চায়ের কাপটা ফেলে দিয়ে দোকানদারকে টাকাটা দিতেই সে একটু হেসে টাকাটা নিয়ে নিল। তাহলে চলি আমি, বুঝলেন? আর দেরি করা ঠিক হবে না। চা বিক্রেতা লোকটি সম্মতিসূচক মাথা নাড়ল। আমি জোরে পা চালিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। পথ পুরো ফাঁকা। কানে কিছু অস্পষ্ট ব্যাঙের আর কুকুরের ডাক ভেসে আসছে। আমি অন্ধকারের বুক চিরে এগোতে থাকলাম সামনের দিকে।
কিছু দূর এগিয়ে দেখি সামনেই একটা ঘাট। ঘাটের একদম সামনেই একজন তার নৌকা নিয়ে বসে আছে। এটাই হয়তো সেই খেয়াঘাট। আমি একটু উচ্চস্বরে ডেকে বলি, ও মাঝি ভাই, চাপাডাঙ্গায় যাবে নাকি? হ্যাঁ বাবু, নৌকাতে উঠে আসুন। আমার মনে হলো লোকটি যেন আমার অপেক্ষাতেই বসেছিল এতক্ষণ। হঠাৎ আমার ঠিক পাশ থেকে একটা কুকুরের ডাক শোনা গেল। তাকিয়ে দেখি একটা কালো কুকুর ডেকে চলেছে। কুকুরটার দৃষ্টি ঠিক আমার দিকে। সে যেন আমায় কিছু বোঝানোর চেষ্টা করছে। আমি আর বেশি না ভেবে সামনে এগিয়ে নৌকাতে উঠে বসে পড়লাম। নৌকার মাঝিটার একটা চোখের মনি নেই, সেটা এখনই নজরে পড়ল। বৃষ্টিটা আবার নামলে বেশ ফ্যাসাদে পড়বো ভালোই বুঝতে পারছি। মাঝিটা কোনো শব্দ না করে ধীর গতিতে নৌকার দাঁড় টানতে থাকে। চারিদিকে একটা শোঁ শোঁ আওয়াজ। ফুরফুরে ঠান্ডা হাওয়ায় শরীরটা যেন হালকা ঝাঁকুনি দিয়ে উঠছে। আকাশ মেঘে ঢেকে গেছে। দূর থেকে ভেসে আসছে কিছু শিয়াল আর কুকুরের ডাক। আমি নিস্তব্ধতা ভেঙে নৌকার মাঝিকে প্রশ্ন করি, তা মাঝি ভাই, তুমি এত রাত অব্দি খেয়াঘাটে বসে থাকো, তোমার ভয় করে না? ভয় ভয় আমাকে গ্রাস করে ফেলেছে বাবু। এখন আর ভয় করে না। মানে ঠিক বুঝলাম না তোমার কথা। আর বুঝে কি হবে বাবু? জীবনটা কেটে গেল এই নৌকা চালিয়ে। এই নৌকায় বসে থাকলে ভয় পালিয়ে যায়। আচ্ছা বুঝলাম। তা তোমার নামটা কি? চায়ের দোকানের লোকটা অবশ্য বলেছিল তোমার নামটা, কিন্তু ঠিক মনে পড়ছে না। আমার নাম লোকে আমায় নিবারণ খুঁড়ো বলে ডাকতো। এই খেয়া চত্বরে সবাই আমায় এক ডাকে চিনতো এক সময়। কেন? লোকে তোমায় এখন আর ডাকে না? ডাকতো বলছো যে? ও আপনি বুঝবেন না বাবু, এসব কি আর এই তুচ্ছ মানুষের হাতে আছে? এগুলো সব সেই উপরওয়ালার ডাক, বুঝলেন? আমি লোকটির কথা আর মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। মনে মনে বললাম, একটু ছিট আছে হয়তো লোকটার মাথায়। সব মানুষের মধ্যেই একটা না একটা ছিট থাকে, বুঝলেন বাবু? এ কি, লোকটা আমার মনের কথা বুঝলো কিভাবে? এ তো আশ্চর্য ব্যাপার। আশ্চর্য আর কি বাবু, সবই উপরওয়ালার ইচ্ছা। এবার আমার একটু অস্বস্তি হতে লাগলো। আচ্ছা মাঝি ভাই, চাপাডাঙ্গায় পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? তা প্রায় 1 ঘন্টা লাগবে। এতক্ষণ সময় আমার এই মাঝির সাথে কাটাতে হবে? লোকটার মতলব আমার একদম ভালো ঠেকছে না। মতলব আমাদের মতো গরিবদের থাকে না বাবু, ওসব শহরের লোকেদের থাকে। ছেলেটা কি দোষ করেছিল? একটা সাদাসিধে ছেলে, তার দোকান ছিনিয়ে তাকে মেরে ফেললো ওই আপনাদের শহরের লোক। কার কথা বলছো তুমি? কে কে কাকে মেরেছে? আপনি যার থেকে আর চা খেলেন তার কথা বলছি গো বাবু, ফটিক। ছেলেটা বড্ড ভালো ছেলে ছিল। আপনাদের শহরের এক খারাপ লোকের নজরে পড়ল ওর দোকানটা, মেরে ছিনিয়ে নিল দোকানটা গো বাবু, মেরে ছিনিয়ে নিল। কি আজে বাজে বকছো বলো তো? একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলছো? আমি দিব্যি চা খেলাম। ওই কি নাম, হ্যাঁ ওই ফটিক ছেলেটার থেকে। আর তুমি বলছো ও মৃত? আজব লোক হে তুমি।
নিয়তি গো বাবু, নিয়তি। কটা বাজে ঘড়িতে দেখতে গিয়ে দেখি বৃষ্টিতে ভিজে ঘড়িটা কাজ করছে না আর। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। উফ, এও এক জ্বালা। কেন যে মরতে কালই বেরিয়েছিলাম, নেহাত বন্ধুর শরীর খারাপ, না হলে। বাবু, মনে হচ্ছে আবার বৃষ্টি শুরু হবে এখনই। বৃষ্টিটা শুরু হলে নৌকা চালানো যাবে না, সামনে বড় নদী পড়বে। এইখানে নৌকাটা রাখি। চারিদিকে ছোট বড় গাছের সার আর ঘুটঘুটে অন্ধকারে কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। নৌকোতে যে লণ্ঠনটা ছিল সেটা নিভু নিভু করছে, বোধহয় কেরোসিন তেল ফুরিয়ে আসছে। হালকা ঘুম ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম একটু চোখ বুঝলে ক্ষতি কি। মাঝির জায়গাটা লক্ষ্য করে নৌকায় লম্বালম্বি ভাবে শুয়ে পড়তেই কিছুক্ষণের মধ্যে এই ঘুমে চোখ জুড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কানে একটা অস্পষ্ট শব্দ পেলাম, মনে হলো ওগো নৌকা যাত্রী, তুমি কে? কোথায় যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে পড়লাম, আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও। ধর্মড়িয়ে উঠে এদিক ওদিক দেখতেই দেখি নৌকাতে মাঝি নেই। গাটা শিরশিরিয়ে উঠল আমার। কোথায় গেল মাঝিটা? কি অকৃতজ্ঞ লোক, নৌকাতে আমাকে একা ফেলে রেখে হাওয়া। মনে মনে খুব রাগ হলো মাঝিটার উপর। সেই অস্পষ্ট শব্দটা আসছে অন্ধকার ঘন ঝোপের ওপাশে, অনেক দূরে। মনে হচ্ছে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। গ্রামোফোন? এই বনে এত রাতে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলাম গ্রামোফোন না, অন্ধকারে হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে, সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ স্বরে কি যেন বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। সেই স্বর কিছুক্ষণ স্থায়ী হয়ে আবার মিলিয়ে গেল অন্ধকার গভীর জঙ্গলের মধ্যে। আমি মনের ভুল ভেবে আবার শুতে যাচ্ছি, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোন অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত করুণ কণ্ঠের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতো জমান অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। ওগো নৌকা যাত্রী, তুমি কে? কোথায় যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে পড়লাম, আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও। ভয় যত না হোক, বিস্ময়ে আমি কেমন যেন একটা হয়ে গেছিলাম। এ কোন অদৃশ্য শক্তি এমন আর্ত স্বরে সাহায্য চাইছে আমার থেকে? আমি ভীত কণ্ঠে বললাম, কারা হে তোমরা? আমি কিভাবে তোমাদের সাহায্য করব? এটা বলার সাথে সাথেই সামনের জলের উপরে গাছপালার সামনে দিয়ে কিছু আবছায়া অবয়ব মূর্তিমান হতে শুরু করলো। তারা যেন আমায় ডাকছে তাদের কাছে। নেমে পড়ো, নেমে পড়ো, জলে নেমে পড়ো, চলে আসো আমাদের কাছে, আমাদের উদ্ধার করো। তাদের গলার স্বর যেন একটা নেশার মতো গ্রাস করে ফেলেছে আমাকে। তাদের ডাকে একটা আশ্চর্য মায়া আছে যেন। আমি সম্মোহিতের মতো জলে নামতে যাচ্ছিলাম, এমন সময় আমার কাঁধে যেন একটা ঠান্ডা বরফ শীতল স্পর্শ অনুভব করলাম। সেই স্পর্শে আমার সমস্ত আচ্ছন্ন গিয়ে
একটা ভয় জমাট হয়ে ঘিরে ধরলো আমার মনে। কি ঠান্ডা সেই স্পর্শ, যেন যেন কোনো বরফের চাই আমার কাঁধে এসে পড়েছে। ভয় চেপে পিছন ঘুরে দেখি, এ কি, এ যে সেই মাঝি। বাবু, বাবু সরে বসেন, সরে বসেন। আর এখানে থাকা যাবে না, এখান থেকে এখনই বেরিয়ে পড়তে হবে, না হলে একটা অঘটন ঘটে যাবে। তুমি তুমি আমায় একা ফেলে রেখে কোথায় গেছিলে? হ্যাঁ, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? অকৃতজ্ঞ লোক একটা। বাবু, লণ্ঠনটা নিভে গেছিল, সেটা জ্বালাতেই গেছিলাম। বাকি কথা পরে হবে, এখন জলদি দাঁড় টানতে হবে, না হলে আপনার ঘোর বিপদ হবে। দূরে চেয়ে দেখলাম সেই অবয়বগুলো যেন ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। মাঝি নৌকার ধার জোরে জোরে টানতে শুরু করলো। সেই অবয়বগুলো আবার ডেকে উঠল, যেও না, যেও না, আমাদের একা ফেলে রেখে যেও না, উঠিয়ে নাও, আমাদের উঠিয়ে নাও, আমাদের বড় কষ্ট হচ্ছে। মাঝি দ্রুত গতিতে দাঁড় টানতে শুরু করলো। এক সময় আমরা সেই বনভূমি ছাড়িয়ে বড় নদীতে এসে পৌঁছালাম। ওগুলো ওগুলো কারা ছিল জানো? নিশি গো বাবু, নিশি। ওরাও নৌকো চালাতো ঠিক ওই জঙ্গলের খালে। এক ঝড় বৃষ্টির রাতে ওরা নৌকো শুদ্ধ তলিয়ে যায় নদীতে, সেখান থেকেই ওখানে থাকে ওরা, আর ডাকে সবাইকে ওদের কাছে। যে ভুল করে ওদের ফাঁদে পড়ে যায় সে আর বেঁচে ফেরে না গো বাবু, সে আর বেঁচে ফেরে না। তাহলে তাহলে আমরা ফিরলাম কিভাবে ওখান থেকে? সবই উপরওয়ালার ইচ্ছা। তুমি তুমি ওই ঘুটঘুটে অন্ধকারে কিভাবে আর কোথায় লণ্ঠনটা জ্বালাতে গেছিলে? ওসব কথা থাক বাবু। কি বলেন তো বাবু? মায়া, মায়া, নৌকো চালানোর একটা মায়া, ও আপনি বুঝবেননি। মাঝিটা কি বলছে আমি তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। জানেন বাবু, আমিও এই নদীতে বরাবর নৌকো চালাতাম, কিন্তু কিন্তু আমার মাথায় কি চাপলো সেদিন ওই দিকে গেলাম। তারপর সে কি ঝড়, সে কি বৃষ্টি। নদীর বুকে একটা জলের ঘূর্ণি দেখতে পেলাম। মুহূর্তের মধ্যে সেই ঘূর্ণি টেনে নিল আমার নৌকোটারে। সব তলিয়ে গেল বাবু, সব তলিয়ে গেল। তারপর তারপর তুমি কিভাবে বেঁচে ফিরলে? বেঁচে ফিরবো? সে যে জলের ঘূর্ণি বাবু, সে একবার এলে কাউকে ছাড়ে না। আমাকেও ছাড়েনি, আমাকেও ছাড়েনি। কি বলছো কি? তার মানে? তার মানে আর কিছু না বাবু, চাপাডাঙ্গার ঘাটে এসে পড়েছি। এবার যে আপনাকে নামতে হবে। আমি চেয়ে দেখলাম নৌকা এসে দাঁড়িয়েছে একটা ঘাটে, কিন্তু কিন্তু আমার মনে তখন একটা ঝড় বয়ে চলেছে। কে এই মাঝি? এ কি আদৌ জীবিত প্রাণী নাকি? বাবু, মায়া, মায়া, বুঝলেন? বাদ দিন, আপনি ওসব বুঝবেন না। আপনি বরং নেমে পড়ুন, আমার আরো যাত্রী অপেক্ষা করছে ঘাটে। তাদেরকেও তাদের গন্তব্যে পৌঁছে দিতে হবে আমাকে। আমি নৌকা থেকে নেমে পড়লাম। চোখে পড়ল নদীর উপর থেকে সূর্য উঠছে। নিবারণ মাঝি তার নৌকার দাঁড় টানতে শুরু করলো। ধীরে ধীরে নদীর মধ্যে মিলিয়ে গেল যেন তার নৌকাটা।